আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-27 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের হচ্ছে 40 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। ওকে, তো দেখো এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো যদি তোমরা পেতে চাও আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফ ফাইলগুলো থাকবে, সেখানে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তাহলে তোমরা পেইড কোর্স থেকে এই পিডিএফগুলোকে সেখান থেকে নিতে পারো। দেখো এখানে প্রশ্ন রয়েছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 7 = 7। একের দেখে দাঁড়াও ওই মানহারা মানবীর দাঁড়িয়ে মানহারা মানবী হলো, এখানে অপশান রয়েছে পৃথিবী, ভারতবর্ষ, আফ্রিকা না ইউরোপ। তো এখানে মানহারা মানবী কাকে বলা হয়, যে উত্তর লিখবে আফ্রিকাকে। 2 নম্বর হচ্ছে পালকের কলম ইংরেজিতে যার নাম হলো কুইল, এরপর সোয়ান, তারপর সেফার্ড না স্টাইলাস। তো পালকের কলম যার ইংরেজিতে ইংরেজিতে নাম হচ্ছে যার কুইল, ঠিক আছে, অপশন কয়েকটা। 3 নম্বর হচ্ছে তপনের লেখা গল্পটির নাম আমার বিদ্যালয় ছুটি, প্রথম দিন নাম জীবন মৃত্যু। তো তপনের লেখা গল্পটির নাম হচ্ছে কি প্রথম দিন। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখো অসুখে একজন কবিতায় কবির আক্ষেপ কবির অপেক্ষায় কে ছিল, একটি মেয়ে, গির্জার নান, কুকুর না বাড়ি। তো কবির অপেক্ষায় ছিল একটি মেয়ে। এরপর বনে থাকে বাঘ রেখাঙ্কিত পদে রেখাঙ্কিত বনে পদটি অধিকরণ কারক, কর্মকারক, কর্তৃকারক না নিমিত্ত কারক। তো বনে এটা হচ্ছে কি অধিকরণ কারক। এরপর 6 নম্বর হচ্ছে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে বলেন প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিরপেক্ষ কর্তা না ব্যতিহার কর্তা। তো কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে করিয়ে নিলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় প্রযোজক কর্তা। 7 নম্বর আমাদের বাঁয়ে ধস বোমারু হিমানির বাঁধ না গিরিখাত। তো আমাদের বাঁয়ে কি, আমাদের বাঁয়ে হচ্ছে গিরিখাত। এরপর দেখো 2 নম্বর দেখে কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো 1 × 8 = 8। তপনের গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তো তপনের গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তারপর যুদ্ধ এলো অংশটি কোন কবির লেখা, দেখো পাবলো নেরুদার লেখাটা, ঠিক আছে। তারপর যুদ্ধ এলো অংশটি কোন কবির লেখা, এটা হচ্ছে পাবলো নেরুদার লেখা। পরের প্রশ্ন হচ্ছে আমাদের মাথায় বোমারু, বোমারু শব্দটি কোন পরিস্থিতির ইঙ্গিত বহন করে। তো বোমা নিক্ষেপকারী যুদ্ধ বিমান হলো বোমারু। ক্ষমতাধারী রাষ্ট্রগুলি নানা অছিলায় দুর্বল রাষ্ট্রের উপর বোমা বর্ষণ করে শান্তিভঙ্গ করেছে বলে একথা বলা হয়েছে। তারপর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে তাকে ছিনিয়ে নিয়ে গেল। আফ্রিকা কবিতার রুদ্র মানুষের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল পৃথিবীর মূল ভূখণ্ড থেকে। নেক্সট হচ্ছে দেখো কালি তৈরির প্রসঙ্গে প্রাচীনেরা যে ছড়াটি বলতেন তা লেখো। তো তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে কুড়ি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি হিঁড়ে পত্র না ছাড়ে মসি, এটা। এরপর হচ্ছে কালাধিকরণ অধিকরণ কারকের এই প্রকারটির সংজ্ঞা লেখো, অর্থাৎ কালাধিকরণের সংজ্ঞা লিখতে হবে। তো যে সময়ে বা যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে, যেমন হচ্ছে সকালে সূর্য ওঠে, তো সকালে এটা হচ্ছে কি কালাধিকরণ, একটা সময় বোঝাচ্ছে। এরপর নির্দেশক কাকে বলে, নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলির স্বাধীন অর্থ নেই কিন্তু শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, যেমন টি টা খানি খানা গুলি গুলো প্রভৃতি হলো নির্দেশকের উদাহরণ, ঠিক আছে। যেমন বেঞ্চটা বা পেনটি, ঠিক আছে, বইখানি, এইগুলো। এরপর হচ্ছে অকারক পদ কত প্রকার তাদের নাম লেখো। তো বাংলা বাক্যে 2 ধরনের অকারক পদ লক্ষ্য করা যায়, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। 3 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, যে কোনো দুটি। 3 × 2 = 6। তপনের ধমক খাওয়ার কারণ কী ছিল। তো জ্ঞানচক্ষু গল্পের নায়ক তপন পত্রিকায় প্রকাশিত নিজের লেখা গল্পটি সকলকে পড়ে শোনাতে উদ্যত হয়, কিন্তু পড়তে গিয়ে সে আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করে যে তার লেখক মেসোমশাই তার গল্পটি সংশোধনের নামে প্রায় সম্পূর্ণ বদলে ফেলেছেন। এই ঘটনায় হতবাক তপনের অভিমানে গলা বুজে আসে, ফলে গল্প পড়তে না পারায় সকলে অধৈর্য হয়ে তপনকে ধমক দিতে শুরু করে। তারপরে দেখো 3-2 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ আসার ফলে কী পরিস্থিতি ঘটেছিল। তো চিলিয়ান কবি পাবলো নেরুদার জীবন যুদ্ধের একজন লড়াকু সৈনিক। চোখের সামনে ঘটে যাওয়া 2 বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। অসুখে একজন কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প। কবি যুদ্ধের বীভৎসতার মাঝে প্রেম যে অনির্বাণ তা দেখাতে গিয়ে খণ্ড খণ্ড যুদ্ধের চিত্র তুলে ধরেছেন। কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বিভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এলো। মানুষ আশ্রয়হীন হলো, নৃশংসতার
হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধের আগুন সমাদরে ছড়িয়ে পড়ল। ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা, তাদের দেবত্ব নষ্ট হলো। কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হলো যুদ্ধের আগুনে। ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল। বীভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের একটা কালো দাগ। শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকলো মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা। দিনের 3 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এরূপ আহ্বানের কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এরূপ আরও আহ্বান বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর গৃহহীন, অসহায়, নিরন্ন সাধারণ মানুষের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন, আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন। মানুষের চলার পথে ডাইনে বাঁয়ে উপর নিচে প্রতিটি দিকেই প্রতিকূলতা, হানাদারি শত্রুর আক্রমণে আজ মানুষ আজ গৃহহীন, বাদ যায়নি শিশুরাও। আমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন, আর এইখানে কবির দায়বদ্ধতা। তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। 4 নম্বর থেকে কম বেশি 125টি শব্দে 2টি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান এখানে 4 নম্বর, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। আমাদের পথ নেই আর কাদের পথ নেই? কবির এরকম বলার কারণ কি? দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। তাই আমাদের বলতে তিনি এ পৃথিবীর সমস্ত নিরন্ন, খেটে খাওয়া ও নিরাপত্তাহীন অসহায় মানুষকেই বুঝিয়েছেন। আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় কবি লক্ষ্য করেছেন আজকের পৃথিবীতে সাধারণ মানুষের অসহায়তা। শাসকের আগ্রাসন, সাম্রাজ্যবাদ, রাজনৈতিক অবক্ষয় ও হানাদারি, শত্রুর স্বেচ্ছাচারে মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকারটুকুও এখন বিপন্ন। পরিস্থিতির এই প্রতিকূলতাকে কবি উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। 4 নম্বর হচ্ছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? তো সন্ধ্যাতারা পত্রিকাটি যেদিন তপনের বাড়িতে আসে এবং মায়ের কথায় সেখানে তার প্রকাশিত গল্পটি পড়তে যায়, সেদিনের কথাই এখানে বলা হয়েছে। তো গল্প পড়তে গিয়ে তপন দেখে সংশোধনের নামে মেসোমশাই বা ছোটো মেসো সেই লেখার আগাগোড়ায় বদলে দিয়েছেন। তার নিজের লেখার সঙ্গে ছেপে আসা গল্পের কোনো মিল নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে, তার চোখে জল চলে আসে। যে দিনটি সবচেয়ে আনন্দের দিন হতে পারত, সেটিকেই তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়। 3 নম্বর, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী সম্বোধন এর কারণ কি? দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে কবি যুগান্তরের কবিকে মানহারা মানবী আফ্রিকার সামনে দাঁড়াবার কথা বলেছেন। তো সাম্রাজ্যবাদী শক্তির হাতে আফ্রিকা যুগে যুগে শোষিত হয়েছে। ক্ষমতালোভী তথাকথিত সভ্য পশ্চিমী দেশগুলি বারবার নিজেদের অধিকার কায়েম করেছে আফ্রিকার অধিবাসীদের রক্ত ও অশ্রু ঝরে পড়ে তার বনভূমির ধূলিকে কর্দমাক্ত ও পিচ্ছিল করে তুলেছে। আফ্রিকায় আত্মসম্মান ও মর্যাদা ধূলিসাৎ হয়েছে বারবার। তাই কবি আফ্রিকাকে মানহারা মানবী বলেছেন। পরের প্রশ্ন 5 নম্বর দেখে কম বেশি 60টি শব্দে একটি প্রশ্ন উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? পালকের কলম সম্পর্কে লেখক কি জানিয়েছেন? তো দেখো, আমরা উত্তরটা লিখছি। আজকাল কলম এবং দোঁয়াতের ব্যবহার কমে যাওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লেখক শ্রীপান্থ আলোচ্য মন্তব্যটি করেছেন। পালকের কলমকে ইংরেজিতে বলা হয় কুইল। বাঁশের কলম, খাগের কলম চলে যাওয়ার পর এক সময় পালকের কলমের আধিপত্য ছিল। পাখির পালক দিয়ে তৈরি হতো এই কলম। লেখক আক্ষেপ করেছেন, পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া উপায় নেই। 1801 শতকের প্রথমার্ধেও পালকের কলমের প্রচলন ছিল। উইলিয়াম জোন্স বা মুন্সি কেরি সাহেবের ছবিতে দেখা যায় পালকের কলম। মিশনারিরা এবং ইংরেজ সাহেবরা পালক কেটে কলম তৈরির জন্য পেন্সিল শার্পনারের মতো এক প্রকারের যন্ত্র বানিয়েছিলেন। নেক্সট 5-এর 2 নম্বর, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানের বিমর্ষতার কারণ কি? দেখো, লুইস অ্যাডামস ওয়াটারম্যান ছিলেন ফাউন্টেন পেনের আবিষ্কারক। বিমর্ষতার কারণ কি? না, ওয়াটারম্যান সেকালের অন্যান্য ব্যবসাদের মতোই দোঁয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি গিয়েছিলেন এক ব্যবসায়ীর সঙ্গে একটি চুক্তিপত্র সই করতে। যখন দলিল কিছুটা লেখা হয়েছে, ঠিক সেই সময়ে হঠাৎ দোঁয়াত উপর হয়ে কাগজে পড়ে যায়। ফলে তাকে বাধ্য হয়ে এই কালির সন্ধানে
যেতে হয় কালি সংগ্রহ করে বাড়ি ফিরে এসে দেখেন অন্য একজন তৎপর ব্যবসায়ী শৈশাবোধ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। এই ঘটনাতেই ওয়াটারম্যান বিমর্ষ হয়ে পড়েন। এরপর হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্ন, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 4 নম্বর এখানে দেওয়া আছে। প্রথম দেখো 6 রাখে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ হয়েছিল, লীলাবতী কে, তার বিদ্রোহের কারণ কী ছিল। তো মতি নন্দীর কোনি উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন লীলাবতী। স্বল্পভাষী, কর্মপটু, বাস্তববাদী ও প্রখর ব্যক্তিত্বময়ী এই মহিলাই যেন কোনি এবং ক্ষিতীশকে ধারণ করে রেখেছে। সে ক্ষিতীশের স্ত্রী হলেও কখনোই ক্ষিতীশের ছায়ায় ঢাকা পড়ে যায়নি। এরপর ক্ষিতীশ বিশ্বাস করেন বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য চলে না, ওতে পেটের চরম সর্বনাশ হয়। তিনি প্রায় সবই সেদ্ধ খাওয়ায় বিশ্বাসী, কারণ সেদ্ধ খাবারেই খাদ্য প্রাণ অটুট থাকে এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়। তাই লীলাবতী প্রথম দিকে সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে, ধনে, পাঁচফোড়ন প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছিল। এরপরে দেখো বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে। বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরকে তার বিরক্তির কারণ কী ছিল? কোনি উপন্যাসে অত্যন্ত বনেদি বংশের আইএ পাশ করা ছেলে বিষ্ণুধর বা বিষ্ণুচরণ হলো পাড়ার সকলের বেস্টাদা। সে বনেদিয়ানা ও অর্থের জন্য পাড়ায় বেশ মান্যগণ্য। ইদানিং সে ভোটে দাঁড়াবার একটা গোপন সদিচ্ছা মনে মনে পোষণ করে পাড়ার যে কোনো খেলাধুলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির পদ অলঙ্কৃত করে থাকে এবং নানাভাবে আর্থিক সাহায্যও করে। তার একটি বিশেষ শখ হলো গঙ্গার ঘাটের মালিশওয়ালাদের নিয়ে মালিশ করানো। তার বিরক্তির কারণ কি না দেখো, বারণীর দিন এই বিষ্ণুধর যখন গঙ্গার ঘাটে উপর হয়ে মালিশ উপভোগ করছে, তখন সাদা লুঙ্গি, গেরুয়া পাঞ্জাবি ও কাঁধে রঙিন ঝোলা নিয়ে ক্ষিতীশ সিংহ ওরফে খিদ্দা সেদিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। বেস্টাদা ভালোভাবেই বোঝে এ হাসির কারণ তার শরীরের আয়তন। বাচ্চা ছেলেরাও এমন হাসে, কিন্তু একটা বয়স্ক লোকও তাকে দেখে সে বিরক্তি হয়েছিল। 7 নম্বর থেকে চলিত গদ্যে বঙ্গ অনুবাদ করো। প্রশ্নের মান 4 নম্বর দেওয়া আছে। এখানে দেখো বলা হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিম্যাল, হি ক্যান নট লাইভ অ্যালন, নো পার্সন ক্যান হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসার ফ্রেন্ডস, বাট সেলফিশ পার্সনস ফেল টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ। তো কী বলা হয়েছে দেখো, ম্যান ইজ মানে মানুষ হয়, মানে একটি সোশ্যাল অ্যানিম্যাল, সোশ্যাল মানে সামাজিক, অ্যানিম্যাল মানে সামাজিক একটা প্রাণী। তো মানুষ হচ্ছে একটা সামাজিক প্রাণী। কি মানে কি, সে ক্যান নট লাইভ মানে সে বাঁচতে পারে না বা বাস করতে পারে না, অ্যালন মানে একাকী, অর্থাৎ একাকী সে থাকতে পারে না বা বাঁচতে পারে না। নো পার্সন মানে কোনো ব্যক্তি নয়। ক্যান বি হ্যাপি, কোনো ব্যক্তি ক্যান বি হ্যাপি মানে কি সুখী, কোনো ব্যক্তি সুখী হতে পারে না। উইদাউট হ্যাভিং মানে কি না পেয়ে। সিনসার ফ্রেন্ডস মানে প্রকৃত বন্ধু না পেয়ে কিন্তু কেউই বাঁচতে পারে না, অর্থাৎ প্রকৃত বন্ধু আমাদের প্রয়োজন হয়। বাট কিন্তু সেলফিশ মানে কি স্বার্থপর পার্সন মানে কি স্বার্থপর ব্যক্তি, ফেল মানে হচ্ছে ব্যর্থ হয়, টু মেক মানে করতে বা তৈরি করতে, রিয়েল ফ্রেন্ডশিপ মানে হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। তো যারা সেলফিশ বা স্বার্থপর মানুষ হয় তারা কিন্তু প্রকৃত বন্ধুত্ব করতে ব্যর্থ হয়, তাদের প্রকৃত বন্ধু সাধারণত থাকে না। ওকে, তো এটার বাংলা অর্থ দেখো এখানে আমরা দিয়ে রেখেছি, এটা তোমরা এখান থেকে পড়তে পারো। মানুষ একটি সামাজিক প্রাণী, সে একা থাকতে পারে না। আন্তরিক বন্ধু বা প্রকৃত বন্ধু, ঠিক আছে, না থাকলে কোনো মানুষই সুখী হতে পারে না, কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা অনুবাদ। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026-27 শিক্ষাবর্ষের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। এটা 2 নম্বর সেট আমি তোমাদের দিলাম, এরপর আরও 4-5টি সেট টোটাল দেওয়া হবে। প্রতিটা সেট ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে এই সেটগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামের পরীক্ষা প্রশ্ন কিন্তু কমন পাবে। ঠিক আছে, তবে যে কোনো একটি সেট তোমরা পড়বে না, সবগুলি সেটই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে এবং প্রতিটা প্রশ্নোত্তরের সেটের যে প্রশ্নোত্তরের যে পিডিএফ ফাইল সেগুলো তোমরা আমাদের অ্যাপের মধ্যে পাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে তোমরা অ্যাপটিকে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নেবে এবং তারপর ইনস্টল করার পর তোমরা এখানে রেজিস্টার করবে। প্রথমবার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং সিটি হচ্ছে নিজের এরিয়ার নাম দেবে। এখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো একটা তৈরি করে, যেটা তোমরা মনে রাখতে পারবে, তারপর রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় তোমরা সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবে। যারা আগের থেকে অ্যাপটিকে আপডেট মানে ইনস্টল করে রেখেছো তারা অ্যাপটিকে আপডেট করে নেবে। ঠিক আছে, এবং এখানে অ্যাপটিতে অবশ্যই তোমরা একটা 5 স্টার রেটিং দিয়ে এখানে পোস্ট করে দেবে। ঠিক আছে, আর অ্যাপটিকে আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। ওপেন করার পর দেখো
তোমরা এখান থেকে আগে স্ট্রিম সিলেক্ট করে নেবে, এখানে এই অপশানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এগুলো তোমরা এই 5, 6, 7, 8, 9, 10 যেগুলো আছে এগুলো সব তোমাদের ক্ষেত্রে এইভাবে সাদা হয়ে থাকবে, ঠিক আছে। তো তোমরা কী করবে, এইভাবে ট্যাপ করে প্রতিটাকে এইভাবে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবে, ক্লিক করে হচ্ছে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের সামনে অ্যাপটি খুলে যাবে। এবং এখানে তোমাদের রয়েছে এখানে অল কোর্স, মানে এখানে সমস্ত কোর্সগুলো দেখতে পাবে, এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে মাই পেড কোর্স মানে হচ্ছে তুমি যে কোর্সটা পারচেস করবে সেটা এখান থেকে দেখতে পাবে। এখানে লাইভ ক্লাস যখন করানো হবে তখন তোমরা দেখতে পাবে। এখানে দেখো কিছু টেস্ট থাকবে, এখানে ইবুকস থাকবে, এখানে কুইজ থাকবে, ঠিক আছে। এবং এই অংশটা তোমরা এখান থেকে কেটে দেবে, এই ক্রস চিহ্ন দিয়ে এখানে কেটে দেবে। এবার নিচে দেখো এগুলো হচ্ছে পেড কোর্স রয়েছে বিভিন্ন ক্লাসের, যেমন 5, 6, 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের পেড কোর্সটা রয়েছে। এখানে দেখো ক্লাস 10-এর পেড কোর্স এখানে দেওয়া আছে, এখানে বাইনার দিয়ে ক্লিক করে তোমরা এটাকে পারচেস করতে পারো। 299 এটার প্রাইস রাখা হয়েছে। বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি এগুলোর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার থাকবে, ঠিক আছে। অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এখানে, এবং মডেল কোশ্চেন পেপারে সেটস থাকবে, সেগুলোর উত্তর দেওয়া থাকবে, ঠিক আছে, সম্পূর্ণ, এবং কিছু প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা ডিটেলস দেখতে চাইলে তোমরা এই প্লে লিস্টে ক্লিক করবে, ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তারপর কন্টেন্টে ক্লিক করলে দেখো কোন কোন সাবজেক্ট এখানে রয়েছে সেগুলো দেখতে পাবে। এখানে বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ এগুলো রয়েছে। যদি আমরা বাংলাতে ক্লিক করি, তো বাংলাতে ক্লিক করে দেখো এখানে ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এখানে বাংলা পিডিএফ রয়েছে, এখানে হচ্ছে ভিডিওগুলো রয়েছে। তো ঠিক আছে, প্রথমে রয়েছে পিডিএফগুলো, পিডিএফে ক্লিক করলে দেখো আমরা এখানে রয়েছে, দেখো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধের প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে, এখানে প্র্যাকটিস সেট দেওয়া আছে, এখানে মডেল কোশ্চেন পেপারে রয়েছে, এখানে হচ্ছে প্র্যাকটিস সেট দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে দেখো এটা তোমাদের ব্যাকরণ থেকে, ঠিক আছে, ব্যাকরণের যে অধ্যায়টা রয়েছে তার প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে। তো যদি আমরা কোনো পিডিএফে ক্লিক করি, তোমাকে প্রথমে পারচেস করতে বলা হচ্ছে, তো পারচেস করার পর তুমি এগুলোকে ডাউনলোড করে নিতে পারবে নিজেদের ফোনের গ্যালারিতে। আর এখানে ভিডিওসগুলো রয়েছে, ভিডিওসগুলো তোমরা এখান থেকে কিন্তু অ্যাড ছাড়াই দেখতে পারবে সমস্ত। দেখো জ্ঞানচক্ষু, অসুখে একজন আরও বেঁধে থাকি, আপঠিকা, এরপরে হারিয়ে যাওয়া কালিকলম, তারপর ব্যাকরণের যে প্রশ্নোত্তর সেগুলোর ভিডিও এখানে দেওয়া আছে, ভিডিওগুলো তোমরা এখানে অ্যাড ছাড়াই দেখতে পারবে। তো চাইলে তোমরা যে কোনো ক্লাসের পেড কোর্স সেখানে নিতে পারো, অথবা যে ফ্রি কোর্সগুলো রয়েছে সেগুলো চাইলে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। ওকে, তো তোমরা অ্যাপটিকে কীভাবে ব্যবহার করবে আমি এখান থেকে দেখিয়ে দিলাম। তো আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।